প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রেসপিরেশন ইন হিউম্যান বিইংস, অর্থাৎ মানবদেহে শ্বসন প্রণালী বা প্রক্রিয়া। আমরা আগের ক্লাসে আমরা দেখেছি শ্বসন মানে কি, শ্বসন কোথায় সম্পন্ন হয়, শ্বসনের গুরুত্ব কি। আজকে আমরা জানবো শ্বসন প্রণালী বা কৌশল। আমাদের দেহে কিভাবে অক্সিজেন গ্রহণ হয়, কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বের হয়ে যায়, শক্তি কিভাবে উৎপাদন হয় ইত্যাদি বিষয়। সো লাইক আদার ল্যান্ড অ্যানিমেলস, হিউম্যান বিংস নিড অক্সিজেন টু স্টে এলাইভ, অ্যান্ড উই গেট দিস অক্সিজেন বাই ব্রিদিং ইন এয়ার। অন্যান্য জীবের ন্যায় মানুষেরও কি আছে, বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, আর এই অক্সিজেন আমরা শ্বাসের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে গ্রহণ করি। দিস অক্সিজেন হেল্পস টু ব্রেক ডাউন দ্য ফুড অ্যাবজর্বড ইন দ্য বডি টু রিলিজ এনার্জি। অর্থাৎ আমরা যে অক্সিজেন গ্রহণ করলাম শ্বাসের সঙ্গে, এই বায়ুর অক্সিজেন, সেই অক্সিজেন কি করে আমাদের দেহের মধ্যে আগের থেকে পাচন হয়ে কোষের মধ্যে জমা থাকা গ্লুকোজ অণুর ভাঙ্গন ঘটায় এবং শক্তি নির্গত করে। সো আমরা আরেকবার দেখে নেব এই হোয়াট ইজ দিস রেসপিরেশন প্রসেস। Respiration is a process through which food molecules break up with the help of oxygen and releases energy. যে ওয়েতে বা উপায়ে, যা প্রক্রিয়ায় গ্লুকোজ নামক আহার কোষের মধ্যে ভেঙে শক্তি উৎপাদিত হয়, তার নাম হচ্ছে শ্বসন বা রেসপিরেশন। অ্যান্ড ইন দ্যাট প্রসেস হোয়াট ইজ হ্যাপেন্ড, দুই ধরনের এই প্রক্রিয়ায় দুই প্রকার উপজাত দ্রব্য উৎপন্ন হয়। অর্থাৎ শ্বসনের মূল টার্গেট হচ্ছে শক্তি উৎপাদিত হওয়া, কিন্তু শক্তির সঙ্গে সঙ্গে গ্লুকোজ অণু ভাঙলে পরে কার্বন ডাই অক্সাইড নামক গ্যাস উৎপন্ন হয়, সঙ্গে ওয়াটার বা জল উৎপন্ন হয়। দ্যাট ইজ কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার আর টু বাই প্রোডাক্টস অফ রেসপিরেশন। এই দুইটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং জল, এই দুটি হচ্ছে শ্বসনের উপজাত দ্রব্য, এবং তার মধ্যে বেশি ক্ষতি করে এই কার্বন ডাই অক্সাইডে। জল অন্য কাজে শরীরের লেগে যায়। দ্য প্রসেস অফ রেসপিরেশন টেক্স প্লেস ইনসাইড দ্য সেলস অফ আওয়ার বডি। তো আগে থেকেই জানি শ্বসন প্রক্রিয়া আমাদের কোষের ভিতরেই সংগঠিত হয়, এবং ভিতরের শ্বসনের প্রথম অংশ আগেই শিখেছি, সাইটোপ্লাজমের মধ্যে সংগঠিত হয়। দ্য ফার্স্ট ফেজ অফ দ্য respiration takes place in the cytoplasm, and second phase is happened or occurred within the mitochondria. মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। যাই হোক, so it involves our respiratory system. তার মানে আমরা কি করি, অক্সিজেন দিয়ে আমরা শরীরের মধ্যে প্রবেশ করে ইনসাইড দ্য আওয়ার লাংস। সো এটা একটা ডিটেলস প্রসেস আছে, যাহাতে রেসপিরেটরি সিস্টেম আমাদের দেহের শ্বসনতন্ত্র সম্পূর্ণরূপে জড়িত হয়ে থাকে। নাও দ্য ফাংশন অফ রেসপিরেটরি সিস্টেম ইজ হোয়াট। আমাদের যে শ্বসনতন্ত্র আছে তার কাজ কি হতে পারে? দ্য ফাংশন অফ রেসপিরেটরি সিস্টেম ইজ টু ব্রিথ ইন অক্সিজেন for respiration and breathe out carbon dioxide produced during respiration. রেসপিরেটরি যে ট্র্যাক আছে বা সিস্টেম, শ্বসনতন্ত্র, এটার মূল কাজ হচ্ছে অক্সিজেন আমাদের ভিতরে অ্যাবজর্ব করা, প্রবেশ করানো, এবং এই যে রেসপিরেশনের সময় উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, সেটা ব্রিথ আউট করা। তো ব্রিথ ইন মানে অক্সিজেন ভিতরে নেওয়া, আর ব্রিথ আউট হচ্ছে ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়া। ইট ইজ দ্য that breathing organs or breathe in or breathe out is happened or occurred in the lungs of human being. আমাদের দেহে থাকা লাং অর্থাৎ ফুসফুসের মধ্যে এই ব্রিথ ইন আর ব্রিথ আউট প্রক্রিয়া সংগঠিত হয় বা সম্পন্ন হয়, ধরে নেওয়া যায় সেটা সম্পন্ন হয়। অর্থাৎ ব্রিথ ইন মানে শ্বাস নেওয়া হচ্ছে, অক্সিজেন নেওয়া হচ্ছে এই লাংস দ্বারা, বা লাংসের মধ্যেই গিয়ে অক্সিজেন জমা হচ্ছে, সেখান থেকে ব্রিথ আউট অর্থাৎ কার্বন ডাই অক্সাইডও লাংস থেকেই বায়ুমণ্ডলে বা অ্যাটমসফিয়ারের মধ্যে রিলিজ হচ্ছে। সো ইট ইজ দ্য অর্গান হোয়ার গ্যাসিয়াস এক্সচেঞ্জেস হ্যাপেন বিটুইন দ্য ব্লাড অ্যান্ড এয়ার। অর্থাৎ লাংস বা ফুসফুস হচ্ছে ওই অঙ্গ, যে অঙ্গের মধ্যে বায়ুমণ্ডলের অক্সিজেন গ্যাস এবং আমাদের দেহে উৎপন্ন হওয়া কার্বন ডাই অক্সাইড গ্যাসের আদান প্রদান হয়, আর বায়ুমণ্ডলের অক্সিজেন গ্যাস বা গ্যাস সমূহ রক্তের সঙ্গে আদান প্রদান এই
লাংসের মধ্যে বা ফুসফুসের মধ্যে হয়। সো আমাদের এটা মনে রাখতে হবে যে লাংস ইজ দ্য অর্গান হোয়ার গ্যাসেস আর এক্সচেঞ্জ ইন বিটুইন দ্য ব্লাড অ্যান্ড এয়ার। বায়ু এবং রক্তের মধ্যে যে আদান প্রদান হয় গ্যাসের, শ্বসন গ্যাসের, সেটা হচ্ছে লাংসের মধ্যে। আরেকটা আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট, রেসপিরেটরি গ্যাস। হোয়াট আর দ্য রেসপিরেটরি গ্যাসেস? There are two types of respiratory gases are there. Number one is oxygen, number two is কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ অক্সিজেন মানে আমরা গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় রেসপিরেশনের সময়। শিক্ষার্থীরা, আমরা এবার জানবো যে ব্রিদিং কৌশলটা আসলে কিভাবে সংগঠিত হয়। ব্রিদিং ইজ এ নেসেসারি পার্ট অফ রেসপিরেশন, যেটা আমরা অস্বীকার করার উপায় নেই। খুবই গুরুত্বপূর্ণ অংশ হইল শ্বাস প্রশ্বাস। ডিউরিং ব্রিদিং হোয়াট হ্যাপেন অ্যাকচুয়ালি, উই টেক এয়ার into our lungs through the nose and then it reaches to lungs. আমরা যখন কি করি ব্রিদিং এর সময় শ্বাস নেই, তখন অক্সিজেন এই নাকের মধ্য দিয়ে, নাকের ছিদ্রের মধ্য দিয়ে উইন্ড পাইপ আছে, সেখান দিয়ে গিয়ে পৌঁছায় লাংসের মধ্যে, অর্থাৎ দুইটি ফুসফুসের মধ্যে। অ্যান্ড কি হয় এই ক্ষেত্রে, দ্য অর্ডিনারি এয়ার which we take into the lungs is actually rich in oxygen, but the air expelled from the lungs is রিচ ইন কার্বন ডাইঅক্সাইড। আমরা যে এয়ার বায়ুমণ্ডলে নেই, সেটার মধ্যে কি আছে, অক্সিজেন অ্যাভেলেবল আছে এবং নাইট্রোজেন তো আছেই। একটা কথা মনে রাখবে, আমরা যখন অক্সিজেন গ্রহণ করি তখন নাইট্রোজেনও 76% যা আছে তাও আমাদের এই ফুসফুসের মধ্যে চলে যায়। আবার যখন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সঙ্গে এই নাইট্রোজেনও বেরিয়ে যায়। নাইট্রোজেন আমাদের বডির মধ্যে অ্যাবজর্বও হয় না। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এবার জানবো কৌশল, ব্রিদিং এর কৌশল বা শ্বাস প্রশ্বাসের কৌশল, শ্বসনের কৌশল। আসলে কৌশল কি? নাও উই উইল নো হাউ এয়ার ফ্রম আউটসাইড ইজ ইনটু আওয়ার লাংস। বাইরের থেকে কিভাবে বায়ু আমাদের লাংসের মধ্যে বা ফুসফুসের মধ্যে প্রবেশ করে ডিউরিং ইনহেলিং, যখন আমরা শ্বাস নেই তখন বাইরের বায়ুগুলো কিভাবে আমাদের লাংসে চলে আসে, অ্যান্ড হাউ এয়ার ফ্রম আওয়ার লাংস পুশড আউট ডিউরিং এক্সহেলিং। নিঃশ্বাসের সময় আমাদের লাংস থেকে কিভাবে বায়ু আবার বায়ুমণ্ডলে বেরিয়ে যায়। এই যে দুটা গুরুত্বপূর্ণ কৌশল, একটি কিভাবে অ্যাবজর্ব হয় বা সাক করে আমাদের ফুসফুস, আর অপরটি কিভাবে এই ফুসফুস থেকে বায়ুমণ্ডলে চলে যায়, এই দুটা কৌশল আমরা জানবো। আমাদের শ্বসনতন্ত্রের দুটা প্রধান অঙ্গ হচ্ছে যেমন লাংস অর্থাৎ ফুসফুস, আর সঙ্গে আছে নস্ট্রিল অর্থাৎ নাক এবং নাকের ছিদ্র, তাছাড়া আছে নেসেল প্যাসেজ, এই নাকের ভিতর দিকে কি আছে, ছিদ্র আছে, তারপর আছে উইন্ড পাইপ এবং সবশেষে লাংসে গিয়ে পৌঁছায়। অর্থাৎ আমরা যখন কি করি, যখন আমরা এয়ার নেই তখন এই এয়ার কি হয়, ইনহেল যখন করলাম, প্রবেশ করলো নস্ট্রিল দিয়ে, নাকের ছিদ্র দিয়ে, তারপর নেজেল প্যাসেজ আছে সেটা দিয়ে উইন্ড পাইপ হয়ে ফুসফুসে চলে যায়। সেখানে গিয়ে কি হয়, যেহেতু উই হ্যাভ টু লাংস হ্যাভিং ইন airtight space in our body, that area or that part where lung is situated is called chest cavity, যেটাকে বুকের গহ্বর বলা হয়। সেটা এয়ারটাইট ক্যাভিটি মানে বায়ুর দ্বারা পূর্ণ একটি গর্ত। আমরা এখানে দেখব, আমরা একটা অঙ্কন করেছি, এই ভিতরে, এর ভিতরে কি আছে, আমাদের লাংস, দুইটা লাংস বা দুইটা ফুসফুস অবস্থান করে এবং সেটার ভিতরটাকে বলা হয় চেস্ট ক্যাভিটি এবং সম্পূর্ণ বায়ু দ্বারা ফিল আপ করা থাকে, সেটা এয়ারটাইট বলা হয়। এইবার আমরা দেখব অ্যারাউন্ড সাইডস অফ দ্য চেস্ট ক্যাভিটি we will see some ribs with sheets of muscles between the ribs. এখানে আমরা দেখতে পাচ্ছি রিব, এগুলিকে রিব বলা হয়। কামিহাড় বাংলাতে বলে কামিহাড়, এবং এটার মধ্যেখানে কিটা আছে, এইটা এবং এইটার মধ্যেখানে মাসুল আছে, পেশি আছে। তো রিবস, রিব কেজেস অ্যাকচুয়ালি, এখানে কি আছে, অ্যারাউন্ড দ্য সাইডস অফ দ্য চেস্ট ক্যাভিটি দেয়ার আর রিবস, রিব কেজেস উইথ শিটস অফ মাসুলস বিটুইন দ্য রিবস। এগুলির মধ্যে মাসুল আছে, এগুলির মধ্যে মাসুল আছে। দ্য রিব কেজ এনক্লোজেস দ্য লাংস ইন ইট। এই যে যেটা খাঁচা, আমরা খাঁচার মতো ধরতে পারি, সেটা কি আছে, এর ভিতরেই মানে এনক্লো করিয়ে রাখে, ঘেরাও করিয়ে রাখে আমাদের ফুসফুস। যেমন আমি নিজের এক্সাম্পল লই, অর্থাৎ এইখানে যে হাড়, যেগুলো আমরা হাত দিলে বুঝি, সেইগুলো হাড়গুলি হচ্ছে কামি হাড় বা রিব। আর এখানে এই রিবগুলা কি হয়, মাসুল এখানে আছে, মাসুল এইভাবে এখানে মানে রিবের মধ্যে এখানে মাসুল থাকে, এগুলা এক্সপান্ডও হয় আবার কন্ট্রাক্টও হয়, মানে
প্রসারিত হয়, সংকুচিত হয়। At the bottom of the chest cavity there is a curved sheet of muscle called diaphragm, যেমন এটা। এই যে কেপসের রিব কেজের ঠিক নিচের দিকে এরকম একটা মাসুলের একটা শীট বা আবরণ থাকে, এইভাবে থাকে, ব্যান্ড থাকে, বাঁকা আকৃতির, এবং সেটাকে নাম হচ্ছে ডায়াফ্রাগাম। এই ডায়াফ্রাগাম ফর্মস দ্য ফ্লোর অফ দ্য চেস্ট ক্যাভিটি, অর্থাৎ চেস্ট ক্যাভিটি বা এই যে বক্ষ গহ্বর যে আছে সেটা ফ্লোর বা নিচের অংশটা এই ডায়াফ্রাগাম দ্বারা তৈরি হয়। এবার আমরা আসল জিনিসটা পড়বো যে কিভাবে অক্সিজেন যে ভিতরে প্রবেশ করলো আর কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। ডিউরিং ব্রিদিং, দ্যাট ইজ ইন ব্রিদিং ইনভলভ দ্য মুভমেন্টস অফ দ্য রিব কেজ অ্যান্ড ডায়াফ্রাগাম। আসলে যখন ব্রিদিং এর সময় আমরা শ্বাস নেওয়ার সময় বলি আর শ্বাস ত্যাগ করার সময় কি হয়, উভয় ক্ষেত্রেই এইগুলি মুভ করে, রিব কেজেস বা রিবস, আর সঙ্গে ডায়াফ্রাগামও মুভ করবে। কোন দিকে মুভ করবে সেগুলো আমরা জানবো। যখন ব্রিদিং ইন হয়, অর্থাৎ শ্বাস যখন নেই, তখন কি হয়, when we breathe in two things happen at the same time. এবার আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানবো, ব্রিথ ইন ব্রিথ আউট, সেই মেকানিজম বা সেই কৌশলটা কিভাবে হয় বা সেটা কিভাবে সম্ভব হয়। ব্রিদিং ইনভলভস অ্যাকচুয়ালি দ্য মুভমেন্টস অফ দ্য রিব কেজেস অ্যান্ড ডায়াফ্রাগাম, বোথ রিব কেজেস এগুলো আর ডায়াফ্রাগাম দুইটাই কি হয়, ব্রিদিং এর সময় মুভমেন্ট হয়, চলাচল করে। এখন ডিউরিং ব্রিদিং কি হয়, অর্থাৎ যখন ব্রিথ ইন, শ্বাস যখন নেই, হোয়াট হ্যাপেন when we breathe in, during breathing what happen when we breathe in, two things happen at the same time, একসঙ্গে দুইটা জিনিস চলে। নাম্বার ওয়ান, the muscles between the ribs contract causing rib cage to move upward and outward। কি হয়, এগুলি মাসলগুলি কন্ট্রাক্ট হওয়ার লগে লগে, সংকুচিত হওয়ার লগে লগে কি হয়, এটা উপর দিকে এবং বাইরের দিকে, উপর দিকে এবং বাইরের দিকে। আমরা মনে রাখতে লাগবে ব্রিথ ইনের সময় রিব কেজেস এর মাসলগুলো কি হয়, এই রিবস এর মধ্যে থাকা মাসল বা পেশিগুলো উপর দিকে আর বাইরের দিকে বের হয়, চলাচল করে। আর ডায়াফ্রাগাম কি করছে, ডাউনওয়ার্ড, ডায়াফ্রাগাম মুভস ডাউনওয়ার্ড, অর্থাৎ রিবগুলা বাইরের দিকে এবং উপর দিকে, আর ডায়াফ্রাগাম নিচের দিকে মুভমেন্ট হয়। ফলে কি হয়, এজ এ রেজাল্ট both increase the space in chest cavity and make it larger। এই যে রিব কেজগুলা উপরের দিকে এবং বাইরের দিকে এবং ডায়াফ্রাগাম নিচের দিকে মুভ বা চলাচলের জন্য এই চেস্ট ক্যাভিটির আকার বৃদ্ধি পায় আর খালি জায়গা প্রচুর বেড়ে গেল। এজ এ রেজাল্ট কি হয়, as the chest cavity becomes larger, air is sucked in from outside into the lungs। যেহেতু খালি জায়গা বেশি হয়ে গেল, তখন বাইরের থেকে কি হয়, বাতাস সরাসরিভাবে এই চেস্ট ক্যাভিটি বা বুকের ভিতরে চলে আসে। বুকের ভিতরে কোথায় আসবে, লাংসের মধ্যে অবশ্যই আসবে, চলে আসবে। এবার জানবো আমরা ব্রিদিং আউট, বা যাকে বলা হয় ব্রিথ আউট আমরা বলতে পারি। তো এখানে কি হচ্ছে, ডিউরিং ব্রিদিং আউট টু থিংস হ্যাপেন এট দ্য সেম টাইম লাইক ব্রিদিং ইন, অর্থাৎ নিঃশ্বাসের সময় দুইটা ঘটনা একসঙ্গে চলে। নাম্বার ওয়ান, দ্য মাসল বিটুইন দ্য রিবস রিল্যাক্সেস, এগুলা কি হয়, রিল্যাক্স হয়ে যায়। আর ফলে কি হয়, কজিং দ্য রিব কেজ টু মুভ ডাউনওয়ার্ড অ্যান্ড ইনওয়ার্ড। যখন মাসলগুলা রিল্যাক্স হয়ে যাবে, তখন কি হবে, ডাউনওয়ার্ড, অর্থাৎ এই রিবগুলা নিচের দিকে মুভ করবে এবং ইনওয়ার্ড হবে, উল্টাটা হবে। নিঃশ্বাস যখন আমরা ত্যাগ করি, তখন আমাদের রিবের মাসলগুলো কি হয়, রিল্যাক্সেশন হয়। আর রিল্যাক্স হইলে পরে কি হয়, এগুলি নিচের দিকে মুভ করে আর ভিতরের দিকে মুভ করে। অর্থাৎ আমি যখন শ্বাস ত্যাগ করলাম, তখন আমার ভিতরটি কি হয়, বুকের এই ভিতরের আকার ছোট হয়ে যায়। কেন ছোট হয়ে যায়, ভিতর দিকে কি হয়, এই রিবগুলা চলে যায় এবং নিচের দিকে এইভাবে ছিল, এইভাবে চলে আসে। ফলে কি হচ্ছে এখানে অ্যাকচুয়ালি, আর ডায়াফ্রাগাম কি হয়, উপর দিকে মুভ করে। ডায়াফ্রাগাম উপর দিকে মুভ করছে, রিবগুলা নিচের দিকে এবং ভিতরের দিকে পুশ করছে। ফলে কি হচ্ছে, ডাউনওয়ার্ড and inward movement of rib cage and upward movement of diaphragm both decreases the space in our chest cavity and make it smaller। একদম ছোট অবস্থায় চলে আসে স্পেস ক্যাভিটি। ফলে কি হচ্ছে, এয়ার ইজ পুশড আউট ফ্রম দ্য লাংস, ফুসফুস থেকে
বায়ু কি হয়, পুশ আউট হয়ে যায়, বেরিয়ে যায়, মানে প্রেসার ক্রিয়েট হয়, তৈরি হয়, এবং সেই প্রেসারের কারণে লাংসের মধ্যে জমা থাকা গ্যাস বা বায়ু বাইরে চলে আসে, আমাদের এই উইন্ড পাইপ হয়ে নস্ট্রিল দিয়ে বাইরে বেরিয়ে যায়। তো সেটা ছিল ব্রিথ ইন এবং ব্রিথ আউট বা শ্বসনের কৌশল।